বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাউয়া। আমি কেন সাউয়াকে এর ভিতরে টেনে আনলাম? সাউয়া অর্থাৎ সালাউদ্দিন আহমেদ, এটাকে কেন টেনে আনলাম আমি আমার ব্যাখ্যায় আপনাদেরকে আমি বলবো। তারপরে ওয়াকার, ডিজেএফআই এবং খুনি, এদেরকে নিয়ে অনেক ড্রামা করলো বাংলাদেশে, এবং ড্রামার এক পর্যায়ে আমরা জানতে পারি। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। ওকে, এখন একটা কথা আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। ফয়সাল করিম যখন এই ভিডিওটা করে, সে তখন জেনারেল ওয়াকারের হেফাজতে, ডিজিএফআই এর হেফাজতে এবং বাংলাদেশে কাউন্টার টেরোরিজম, র্যাব এবং ডিজিএফআই, এনএসআই, সিআইডি, স্পেশালি ক্যান্টনমেন্টের মধ্যে তাকে প্রোটেক্ট করা হয়, এবং প্রোটেক্ট করার পরে ওখানেই তাকে হোল্ড করে রাখা হয়, কে দিয়ে ভিডিও বানানো হয়, তাকে কখনো দুবাই পাঠানো হয়েছে, তাকে কখনো অন্য দেশে পাঠানো হয়েছে, এ কথা আপনারা অনেকেই জানেন। এরপরে ওনার আজকের এই মামলা হচ্ছে, কালকের এই মামলা হচ্ছে, কালকের অমুককে ধরা হবে, অমুক করা হবে। এরপরে জানা গেল হাদির ভাইকে লন্ডনে চাকরি দেওয়া হবে। হাদির ভাইকে যেই মুহূর্তে লন্ডনে চাকরি দেওয়া হলো, আপনাদেরকে আমি একটা কথা বলি, হাসিনার পতনের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে ওয়াকার। এই ওয়াকার বেশ কিছু অযোগ্য, পা চাটা এবং হাসিনার এবং ভারতের শুভাকাঙ্ক্ষীদেরকে বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় বসিয়েছিল। তো হাদির ভাইকে যখন লন্ডনে একটা পোস্টিং দেওয়া হলো, আমরা তখনই বুঝে গেলাম, এবং আরো কয়েক জায়গা থেকে আমি খবর নিয়ে জেনে গেলাম যে ফয়সাল করিমকে বাংলাদেশে বসিয়ে এই ভিডিওগুলো বানানো হচ্ছে। এই হাদি হত্যার বিচার যেন কোনো অবস্থাতে না হয়, এ ব্যাপারে তারা বিভিন্নভাবে মেকানিজম ডানে বায়ে ঘোরাঘুরি করছে। একটা পর্যায়ে দেখা গেল হাদির হত্যাকারী ফয়সাল করিমকে ভারতে পাঠানোর জন্য বিভিন্নভাবে একটা রাস্তা বের করার চেষ্টা করা হচ্ছিল। কারণ কোন বর্ডার দিয়ে ফয়সাল করিমকে পাঠাবে এটা দুরূহ ছিল একটা কারণে। কারণ আমি এই কথাটা আজকের আপনাদেরকে কিভাবে বলি, 3-4টা ইউরোপিয়ান দেশ ইনক্লুডিং আমেরিকা বর্ডারের দিকে খুব কঠিন ভাবে নজরদারি করছিল ফয়সাল করিম কোন দিকে যায়, কিভাবে যায়। ফয়সাল করিমকে ভারতে ঢুকানো খুব কষ্টকর হয়েছিল একটা কারণে, ইউরোপিয়ান এবং আমেরিকানদের স্যাটেলাইট সার্ভিলেন্স ওখানে কাজ করছিল, ডানে বায়ে লোকজন দিয়ে কাজ করছিল, খুব সচেতন ভাবে এই খুনিকে কিভাবে পার করা যায়, এবং পার করছে কোথা থেকে একটা পর্যায়ে বেরিয়ে আসলো। কখন বেরিয়ে আসলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। এটা নিয়ে আমি আরো একদিন ভিডিও বানাতে গিয়ে আমি থেমে গিয়েছিলাম, কারণ আমার হাতে কঠিন কোনো তথ্য ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটার পরে 2 আর 2 আমার কাছে মিলে গিয়েছে। আপনারা কি জানেন হাদির হত্যাকারী ফয়সাল করিমকে কোন বর্ডার দিয়ে কিভাবে ঢুকানো হয়েছে ওখানে? ঠিক যেভাবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গুমের নাটক করে কিভাবে মেঘালয় দিয়ে ভারতে ঢুকেছে, এই সালাউদ্দিন আহমেদ গুমের নাটক করে যেই রাস্তা দিয়ে, যেই লোকজনের মাধ্যমে, সরকারি সহায়তায়
ভারতে ঢুকেছে, ঠিক ওইভাবেই ফয়সাল করিমকে ইন্ডিয়ায় ঢুকানো হয়েছে। এখন আমি আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটাই একটু শোনাতে চাচ্ছি, শুনুন। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। আপনারা শুনেছেন মেঘালয় দিয়ে ঢুকেছে। এখন মেঘালয়, শিলং, আপনারা আবার সালাউদ্দিন আহমেদের নামের সাথে তো এই শব্দটাও যোগ করে ফেলেছেন, শিলং সালাউদ্দিন। আপনাদেরকে আমি একটা কথা বলি, এক একটা রাউটে এক একজনকে ব্যবহার করা হয়, এক এক জায়গায় এক একজনকে এক্সপার্ট বানানো হয়। এই মেঘালয়তে এবং শিলংয়ের এই সাবজেক্টটার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপার্ট এই সালাউদ্দিন, আমির খচ্চর এবং এস আলম। এই তিন ক্রিমিনাল, ও আরো আছে মোদি, ওসি প্রদীপ, এরা এর সাথে জড়িত। এবং এইখানে ভারতের র এবং এনএসজি বাংলাদেশ থেকে খুনি এবং গুমপ্রিদেরকে আনা নেওয়া করে পলায়নের ক্ষেত্রে। একটা জিনিস তো, মোফাজ্জল ফয়সাল করিম যখন পালানোর জন্য ভারতে যাবে, এটা ফয়সাল করিমের উপরে ছিল না, এটা ছিল পুরোপুরি ওয়াকারের উপরে, এবং এর আগে ডিজিএফআই ডিজি যে জাহাঙ্গীর আলম ছিল তার উপরে। ফয়সালকে কি করে ওখানে পুশিং করা যায়, চারিদিক থেকে তারা দেখেছে আমেরিকান স্যাটেলাইট, ইউরোপিয়ান স্যাটেলাইট, আরো দুইটা দেশের স্যাটেলাইট কোথায় যায় ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছে, কি করে তাকে বর্ডার ক্রস করানো যায়। কারণ আমেরিকানরাও ওত পেতে ছিল, আরো দুইটা কান্ট্রি ওত পেতে ছিল, কে থাবা মারবে। ওয়াকার অত্যন্ত আতঙ্কের মধ্যে ছিল যদি ধরা পড়ে যায়। পরবর্তী সময় খুব সতর্কতার সাথে ওখানে ঢুকানো হয়েছে। কোথা দিয়ে? মেঘালয় দিয়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন মেঘালয় থেকে একজন খুনিকে ভিতরে ঢুকানো হয়েছে, এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বলেছে এটাকে গোপন রাখতে হবে। একটা কথা আপনাদেরকে বলি, এই হাদি কিন্তু কোন বাংলাদেশের একেবারে এ গ্রেড রাজনৈতিক নেতা বা ক্ষমতাসীন দলের কোন নেতা এমন কেউ ছিল না। হি ওয়াজ এ মোটিভেশনাল স্পিকার। আমার ভাই শরীফ ওসমান হাদি লোকজনদেরকে মোটিভেট করতে পারতেন, এবং সে মোটিভেট করার জন্য বিভিন্ন সময় ভারতকে নিয়ে কথা বলেছে। কিন্তু এই শরীফ ওসমান হাদিকে মারার পরে ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি এবং ওয়াকার এবং এসইউ ওটাকে কি বলে, ঢাকা ইউনিভার্সিটির ভিপি সাদিক কায়েমকে দায়ী করার চেষ্টা করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করার চেষ্টা করেছে, এনসিপির লোকজনদেরকে দায়ী করার চেষ্টা করেছে, বলেছে অমুকে দায়ী অমুকে দায়ী, বিভিন্ন কথা বলেছে। এখন আমাকে একটা কথা বলে, এই হত্যাকাণ্ডের সাথে ভারত যে জড়িত, ভারত কন্ট্রাক্ট কিলার হিসাবে এখানে পার্টিসিপেট করেছে, ভারত কার পক্ষে কন্ট্রাক্ট কিলার হয়েছে এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় ঢোকাতে হবে। ভারত আপনার বা আমার জন্য বাংলাদেশে কাউকে কিল করতে আসবে না, তাহলে কার জন্য কিল করতে এসছে? এত ভারতের ঘনিষ্ঠ লোককে
যার জন্য শরীফ ওসমান হাদিকে খুন করতে হবে। একটু একা একা চিন্তা করে দেখেন, শরীফ ওসমান হাদিকে একজন মোটিভেশনাল স্পিকার, শরীফ ওসমান হাদিকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, শরীফ ওসমান হাদিকে একজন সচেতন মানুষের নাম। কিন্তু শরীফ ওসমান, এর জন্য তো শরীফ ওসমান হাদিকে খুন করার দরকার নাই। বাট ওয়ান্স শরীফ ওসমান হাদি বিকাম দ্য threat of the system, threat against the system, threat against গোরখোদক আব্বাস, তাইলে এখনই প্রশ্ন আসে, গোরখোদক আব্বাস কে? গোরখোদক আব্বাস ঢাকা ব্যাংকের মালিক। গোরখোদক আব্বাস তার প্রতিদিনের ইনকাম অর্থাৎ চাঁদাবাজি এবং দখলবাজির থেকে তার প্রতিদিনের ইনকাম প্রায় 8 থেকে 10 কোটি টাকা। এবং ইলিয়াস আলীকে যারা খুন করেছে, গুম করেছে এবং আন্দোলন করতে দেয় নাই, এটার পরে এর পিছনে এই গোরখোদক আব্বাস। আরো আছে, বেগম খালেদা জিয়া যাতে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে না পারে, বেগম খালেদা জিয়াকে ঢাকায় বালু ট্রাক দিয়ে বন্ধ করে রাখা যেই ব্যক্তি সবচাইতে বেশি ভূমিকা রেখেছে, 1 নম্বর ভূমিকা, ওটাই হলো গোরখোদক আব্বাস। তারপরে কে? মোহাম্মদ সালাম বেগম খালেদা জিয়াকে এই যে বালু ট্রাক তাকে আটকায়া রাখা এবং ইলিয়াস আলীকে খুনের পরে ঢাকায় আন্দোলন হইতে না দেওয়া, 3 জন মানুষ সরাসরি এই কাজগুলোর সাথে জড়িত। একজন গোরখোদক আব্বাস, নাম্বার 2 সাদেক হোসেন খোকা, আর নাম্বার 3 মোহাম্মদ সালাম। এখন আমার ভাই শরীফ ওসমান হাদি যখন মোটিভেশনাল স্পিকার হিসাবে কাজ করেছে, তার জীবন রিস্কের মধ্যে ছিল না। সে যখন কমিউনিটি অ্যাক্টিভিস্ট অথবা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে কাজ করেছে, তাকে মারার প্রয়োজন হয় নাই। কিন্তু যেই মুহূর্তে ভারতের কলিজার টুকরার একটা পার্ট গোরখোদক আব্বাসকে তার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, দেন হাদি বিকাম এ থ্রেট। হাদিকে মারা জরুরি হইল। এখন এখানে কি করে ইনভলভ হইল? আপনাদের মনে আছে, হাদি মারা যাওয়ার আগে বিক্রম মিস্ত্রি ঢাকায় আসছে, প্রণয় ভার্মা এটা নিয়ে দেন দরবার করছে, গোরখোদক আব্বাস বাংলাদেশ ব্যাংকে গেছে দলবল নিয়ে, এবং তারপরে গোরখোদক আব্বাস, মির্জা ফাক, আব্দুল আবাল মিন্টু একত্রে ওয়াকারের সাথে ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে দেখা করেছে। আরো করেছে, বিক্রম মিস্ত্রি যখন প্রণয় ভার্মা সহ ওয়াকারের সাথে দেখা করতে যায় ক্যান্টনমেন্টে, গোরখোদক আব্বাসকে ডাকা হয়। ওখানে ওয়াদা করা হয় যে কোনো মূল্যে তাকে নির্বাচিত করে নিয়ে আসা হবে। হাদির সাবজেক্ট আসলো, উনি নির্বাচিত হলো। উনি নির্বাচিত হওয়ার পরে তাকে কোথা থেকে কিভাবে সেভ করবে, দেশ থেকে সরাবে এবং সঠিক হেফাজতে রাখবে, পুলিশকে টাচ করতে পারবে না, এক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব দেওয়ার মধ্যে জাহাঙ্গীর আলম ছিল তৎকালীন ডিজিএফআই ডিজি, সিআইডির ডিআইজি যে দায়িত্ব ছিল সে, বিএনপির কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তার ভিতরে গোরখোদক আব্বাস, সালাউদ্দিন, আমির খচ্চর এবং লন্ডন থেকে আসা একজন নেতা আছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির সরাসরি এর মধ্যে জড়িত ছিল না, কিন্তু সে জানতো ব্যাপারটা। আর ওয়াকার তো সার্বিকভাবে এটার দায়িত্বেই ছিল। কি করা হলো? হাদিকে মেরে ফেলা হলো। মেরে ফেলার পরে
ফয়সাল করিমকে ঢাকা ক্যান্টনমেন্টে ওই যে যেখানে 626 জনকে নিছে, প্রথমে বলা হয়েছিল তাকে আয়না ঘরে রাখা হবে, কিন্তু ফয়সাল করিম বাদ সাধছে, বলছে আমি আয়না ঘরে কেন যাব, আমি আপনাদের কথা মতো কাজ করেছি। ফয়সাল করিম ওখানে যায় নাই, ফয়সাল করিমকে জামাই আদরে ওয়াকার ওখানে রেখে তারপরে ভারতে পাঠাইছে। কোথা দিয়ে পাঠাইছে? এখানে সালাউদ্দিনের এক্সপার্টিজ আছে, মেঘালয়, ভারতের রয়ের আছে, এনএসজির আছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড অব ইন্ডিয়া, তারা একত্রে ফয়সাল করিমকে ওখানে নিয়ে ইন্ডিয়ায় ঢুকাইছে। এবং ফয়সাল করিম আজকের ইন্ডিয়ার হাজতে। শুধু দর্শক শ্রোতা, অত্যন্ত কনফিডেন্টের সাথে আমি একটা কথা বলছি, আমি ওখানকার এফআইআর এবং ফয়সাল করিমের স্বীকারোক্তি যেখানে যেখানে আমি হয়তো আর কিছুদিনের মধ্যে আমি পেয়ে যাব এবং আমি আপনাদের সাথে তখন এটাকে শেয়ার করব। আজকের ফয়সাল করিম যে ইন্ডিয়ায় আছে, সাথে আরেকজন যে ইন্ডিয়ায় আছে, এটা নিয়ে আর কারো সন্দেহের কোনো অবকাশ নাই। এবং ফয়সাল করিম হাদির যে খুনি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওয়াকার, ডিজিএফআই, এনএসআই, সিআইডি এরা যে ভারতীয়দেরকে বাংলাদেশে এনে কিছু হত্যাযজ্ঞ ঘটিয়েছে, এরই একটা প্রকৃষ্ট উদাহরণ আমার ভাই শরীফ ওসমান হাদি।